অন্তর্বর্তীকালে সরকারের এগেইনস্টে তারা চরম একটি পদক্ষেপ নিচ্ছে। পূর্ণাঙ্গ যুদ্ধবিরতিতে রাজি হয়েছে ইরান ইসরায়েল। আগামী কয়েক ঘন্টার মধ্যেই কার্যকর হতে যাচ্ছে এই চুক্তি। মব কিছুতেই থামছে না, মবকে থামানো যাচ্ছে না। সেনাবাহিনীর কঠোর অবস্থান। এদিকে ইরানের বিষয়ে বাংলাদেশের তুলপাড় ঘটনা হচ্ছে। রাতে কাতারে আক্রমণ করে নতুন খেলা দেখিয়েছে। আমেরিকা এবার ভয়ঙ্কর রূপ নেয়। এইদিকে বাংলাদেশ নিয়ে ডক্টর ইউনূস আছেন আতঙ্কে। অনেকের দেখছি কাতারের জন্য একটু ভালোবাসায় কাজ করতেছে। আমার ভিডিও মনোযোগ দিয়ে শুনবেন, আপনার ভালোবাসা কনভার্ট করে দিব। দেখাই দিছে ইরান সাহস কারে বলে, কথায় কথায় চোখ রাঙানি দেওয়া। গেল 2 দিন আগে ইরানের ভূমিতে যে হামলা চালিয়েছিল আমেরিকা, সেটার পাল্টা জবাব এত দ্রুত দেবে আমিও ভাবি নাই। পুলিশ মুক্ত, সেনাবাহিনী মুক্ত বাংলাদেশ দেখতে চাই। যে পুলিশ, যে সেনাবাহিনী থাকা সত্ত্বেও বাংলাদেশে এখন পর্যন্ত বীর মুক্তিযোদ্ধাদের আপনার এভাবে জুতার মালা পরায়া অপমান অপদস্থ করে, ইভেন জুতার বাড়ি পর্যন্ত দেয়। মানে আইন প্রতিনিয়ত আপনার হাতে তুলে নিচ্ছে। আর উল্টো দিকে উপদেষ্টা কিংবা অন্তর্বর্তীকালে সরকারের পক্ষ থেকে ব্রিটিশ সাবেক মন্ত্রী টিউলিপ সিদ্দিক কড়া চিঠি পাঠিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং দেশটির দুর্নীতি দমন কমিশন বা দুদকের চেয়ারম্যানের কাছে। চিঠিতে তিনি অভিযোগ করেছেন অধ্যাপক মোহাম্মদ ইউনূস ও দুদক ব্রিটিশ রাজনীতিতে হস্তক্ষেপের চেষ্টা করছেন। জামাত ব্যর্থ হলো, এনসিপি হয় প্রধান বিরোধী দল হবে, হয় ক্ষমতায় আসবে, নইলে অন্য কিছু ঘটাবে। আওয়ামী লীগ সরকারই ভালো ছিল। আপনারা কি এনটিআরসি দালাল হয়ে কাজ করবেন? তাদের একটাই দাবি যে মাননীয় প্রধান উপদেষ্টা এখানে আইসা তাদের সাথে কথা বলতে হবে। অবশেষে ফিরতে চলেছে শেখ হাসিনা। হঠাৎ একই বার্তা দিল সেনাপ্রধান। সবশেষ শেখ হাসিনার পক্ষ নিয়ে ডক্টর ইউনূসকে কঠোর হুঁশিয়ারি বার্তা দিয়েছে যুক্তরাষ্ট্র থেকে। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটি নিউজে আপনাকে স্বাগতম। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি নানান চাঞ্চল্যকর ঘটনা নিয়ে বাংলাদেশে একদিকে তুলপাড়, অন্যদিকে আন্তর্জাতিক মাধ্যমও কিন্তু অনেক ঘটনা নিয়ে তুলপাড় হয়েছে। দর্শক শ্রোতা, গত রাতে কাতারের অবস্থা আপনারা দেখেছেন যে ইরান কিন্তু অ্যাকশন নেয়। আর এইদিকে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট, একদিকে নির্বাচন নিয়ে, ক্ষমতা নিয়ে এবং আরও যারা নেতাকর্মী রয়েছে, সমন্বয়ক, উপদেষ্টা, তাদের মধ্যেও কিন্তু গন্ডগোল চলতেছে এবং অনেকে আতঙ্কে আছে আমেরিকার বিষয় নিয়ে। দর্শক শ্রোতা, এই দেশের মধ্যে মানে বিশ্বের মধ্যে যে এই রাজনৈতিক প্রেক্ষাপট উত্তাল, এই বিষয়ের মধ্যে কিন্তু আমেরিকা একটা প্রধান মাধ্যম বা আমেরিকাকে একটা মাস্টার মাইন্ড বলা হয় এবং সেই আমেরিকা কিন্তু এখন বাংলাদেশের উপরও অ্যাকশন নিতে চলেছে। সব কিছু দেখতে পারবেন এই ভিডিওর মাধ্যমে। সর্বশেষ ডক্টর ইউনূসের কী হয় বা বাংলাদেশের অবস্থা কোন জায়গায় গিয়ে দাঁড়ায় এবং দেশের রাজনীতি, বিশেষ করে বাংলাদেশের রাজনীতি সর্বশেষ কিভাবে সমাধান হয়, সবকিছু দেখতে পারবেন। আসুন আমরা কথা বাড়াচ্ছি না, আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি। অনেকের দেখছি কাতারের জন্য একটু ভালোবাসায় কাজ করতেছে। আমার ভিডিও মনোযোগ দিয়ে শুনবেন, আপনার ভালোবাসা কনভার্ট করে দিব। কেন কনভার্ট করব? প্রথমত ইরানকে তো এরকম একটা হাক করতে চাই কেন বাবা, দেখাই দিছে ইরান সাহস কারে বলে, কথায় কথায় চোখ রাঙানি দেওয়া। তোরা তো একা, তোর বন্ধুরা তোদের সাথে নাই, আমরা এখানে আসবো, পুঙ্গি বাজাবো, তোমাদের চুপ থাকতে হবে। কিন্তু ইরান চুপ থাকার পাত্র না। গেল 2 দিন আগে ইরানের ভূমিতে যে হামলা চালিয়েছিল আমেরিকা, সেটার পাল্টা জবাব এত দ্রুত দেবে আমিও ভাবি নাই। কেন ভাবি নাই বলি, আপনার ইরানের যে যুদ্ধের এই পর্যন্ত যে চলার বিষয়গুলো আমি অনেকগুলো নিউজ করছি, তো সেখানে আমি দেখছি যে ইরান মাঝে মাঝে বলার জন্য কিন্তু অ্যাকশনে আসলে কম যায়। আমরা যতটা অ্যাকশন চাই সেটা কি আসলে দেওয়া সম্ভব? সেটা দেওয়া সম্ভব না হলেও আপনারা যাতে খুশি হন, ইরানের যোদ্ধারা কষ্ট করছে, আপনারা ভিডিওটা একটু শেয়ার করে দিবেন। কাতারের দোহায় অবস্থিত মার্কিন দূতাবাসটির আপনার মার্কিন দূতাবাসে এক বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। আর হামলার পর এক বিবৃতিতে ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল বলছে যে এই হামলা আমাদের ভাতৃপ্রতিম দেশ কাতার এবং এদের জনগণের বিরুদ্ধে না। এই কথাগুলো কিন্তু খুবই ভারী কথা। আপনার বক্তব্য কোনটা? যে ইরানের বক্তব্য আমার কাছে খুবই পারফেক্ট মনে হচ্ছে। এখানে অনেকগুলো আপনার বক্তব্য আছে যে বলা হচ্ছে যে কাতার জন্য বিষয়টা ভুল না বলছে, তাই না? যে ভাই দেখো, হঠাৎ করে তোমার এখানে মারছি, কিন্তু কোথায় মারছি, কারে মারছি, আইডেন্টিফাই করে দেখো। তোমার বিবৃতিতে বলা হয়েছে যে হয় আল উদেইদ বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলাটি কাতারের আবাসিক এলাকা থেকে অনেক দূরে ছিল। এটি সুনির্দিষ্টভাবেই মার্কিন অবস্থানে চালানো হয়েছে। অপরদিকে সুপ্রিম কাউন্সিল বলছে এই পদক্ষেপটি গুরুত্বপূর্ণ এবং নতুন ভাতৃপ্রতিম দেশ কাতার এবং এর মহৎ জনগণের সাথে, আচ্ছা যাই হোক, এটা আপনার বিভিন্ন দিয়েছে। হুট করে মিনিটের মধ্যে মেশিনগুলো আপডেট ঢুকাই দিচ্ছে, 400 না 500 ছেড়ে দিচ্ছে, জায়গা মতো গিয়ে পড়ছে অনলি ধরে রাখেন যে 20%। এই বিল্ডিংগুলা যেগুলো করছে বড় বড়, আমার কাছে মনে হয় যে এই বিল্ডিংগুলা কইরা ইরানের বিরুদ্ধে এরকম একটা যে ক্ষেপণাস্ত্রগুলা ইরানের যে ক্ষেপণাস্ত্রগুলা আমেরিকা সর্বোচ্চ প্রযুক্তিতে তৈরি, ইসরায়েলের মতন রাষ্ট্রকে আয়রন ডোমকে ফাঁদ দিতে সক্ষম, তাহলে এইসব চেন্টুমেন্টু দিয়া
আকাশ পত্রিকা সিস্টেম রাখার কি সুযোগ আছে? নাই। এখন করণীয় কি? করণীয় হচ্ছে বাবাজিকে ঠুললো। আমি এর থেকে আর আসলে বেশি কোনো তথ্য পাইনি। আল উদেদ বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলাটি কাতারের আবাসিক এলাকা থেকে দূরে ছিল। এটি সুনির্দিষ্টভাবে মার্কিন অবস্থানেই চালানো হয়েছে। আর আপনার মানে মোটামুটি বড়াই আলছে আর কি, আপনি বোঝেন নাই? আমেরিকা যে ইরান যে আমেরিকার হামলা করবে এটা কিন্তু কেউ কল্পনা করে নাই। ইরানের নেতা একটা কথা বলছে যে কি, আমাদের প্রতি ভালোবাসাটা সারা পৃথিবীর মুসলমানের, এটা কিন্তু সত্যি। এই সত্যিটা কে দিছে? এটা আল্লাহ পাক অন্তরের মধ্যে উদ্রেক করাই দিছে। তো যাই হোক, এখন মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার পর মধ্যপ্রাচ্য অঞ্চল জুড়ে উত্তেজনার আশঙ্কা দেখা দিয়েছে। আপনার এটাকে থামানোর জন্য অলরেডি অনেকে আবার চেষ্টা করতেছে। শুনছি নিহু নাকি ট্রাম্পের কাছে কইছে দেখি ক্ষতিগ্রস্ত জায়গাটা যে দোহার দক্ষিণ পশ্চিমাঞ্চলে অবস্থিত আল উদেদ বিমান ঘাঁটি যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের ফরওয়ার্ড হেডকোয়ার্টার হিসেবে আপনার কাজ করছিল। 1996 সালে প্রতিরক্ষা চুক্তির মাধ্যমে আপনার প্রতিষ্ঠানের এই ঘাঁটিতে বর্তমানে প্রায় 10,000 মার্কিন সেনা অবস্থান করছে, যা মধ্যপ্রাচ্য যুক্তরাষ্ট্রের যেই বন্ডিং। বাংলাদেশের সকল পুলিশ অফিসারদেরকে আপনারা ছুটি দিয়ে দেন সারা জীবনের মতো। বাংলাদেশে কোনো পুলিশ চাই না, পুলিশ মুক্ত, সেনাবাহিনী মুক্ত বাংলাদেশ দেখতে চায়। যেই পুলিশ, যে সেনাবাহিনী থাকা সত্ত্বেও বাংলাদেশে এখন পর্যন্ত বীর মুক্তিযোদ্ধাদের আপনার এভাবে জুতার মালা পরায়া অপমান অপদস্থ করে, ইভেন জুতার বাড়ি পর্যন্ত দেয়। মানে আইন প্রতিনিয়ত আপনার হাতে তুলে নিচ্ছে। আর উল্টো দিকে উপদেষ্টা কিংবা অন্তর্বর্তীকালে সরকারের পক্ষ থেকে কিংবা বিশেষ করে আমাদের আস্থার জায়গা, সম্মানের জায়গা সেনাবাহিনী নিজে পর্যন্ত বলছে যে বাংলাদেশে আর কিঞ্চিত পরিমাণ মব করার কোনো সুযোগ নাই। বাস্তব কিন্তু টোটালি ভিন্ন চিত্র। মানে তারা উত্তর দিক দিয়ে বলে মব করার কোনো সুযোগ নাই, আর দক্ষিণ দিক দিয়ে সমন্বয় কিংবা উপদেষ্টা মণ্ডলীরা প্রতিনিয়ত মনে করেন মব জাস্টিস চালিয়ে যাচ্ছে। তো এই হচ্ছে বর্তমান আমাদের বাংলাদেশের অবস্থা। এখন পররাষ্ট্র উপদেষ্টা, তারপর হচ্ছে ওই যে কে কি বললো না বললো সেটা তো পরের কথা। আগের কথা হচ্ছে এই আপনার মুক্তিযোদ্ধা, বীর মুক্তিযোদ্ধা নুরুল হুদাকে, ওনাকে যে জুতার মালা পরিয়ে বাসায় থেকে টেনে হেঁচে আপনার জুতার বাড়ি গালের ভিতরে দিয়ে ওনাকে বের করলো। তারপরে একটা পর্যায়ে আপনার চর থাপ্পড় দেয়, তাই না, ছবি টবি তুলে ভাইরাল করে, জুতার মালা পরায়, তারপরে সেনা দিন শেষে থানায় মনে করে নিয়ে যায়। তার আগে কি গেছে? তাহলে পুলিশের কাজটা কি, সেনাবাহিনীর কাজটা কি? এখন ওনারা বলতেছে যে মব করার কোনো সুযোগ নাই, যে বা যারা করতেছে তাদেরকে আমরা আইনের আওতায় 24 ঘন্টার ভিতরে আনবো। তো এগুলো কারা করতেছে? এরাই তো সমন্বয়ক নাকি? বর্তমান পুলিশের বাপমা, সেনাবাহিনীর বাপমা, আরে সরকারের বাপমা, সকলের বাপমা তো আপনার একজনই, বড় বাপমা, তাই না? এই সমন্বয়কারীরা, তাই না? তো এরাই তো এগুলো ঘটাইতেছে। এখন গ্রেফতার যদি করতে হয় কাদের করবেন? সার্জিস হাসনাত, আসিফ ভুইয়া, নাহিদ ইসলাম, এদেরকে তো গ্রেফতার করা উচিত। আরেকজন আছে মাস্টার মাইন্ড মাহফুজ, এদেরকে তো গ্রেফতার করা উচিত, তাই নয় কি? কারণ এদের তো সন্তান, এদের তো লিড দিচ্ছে এরা, তাই না? সার্জিস হাসনাত এরাই তো লিড দিচ্ছে। আরে ভাই, এরা যদি লিড নাই দেয় তাহলে তো সাহস পাই কোথায় বলেন তো? বর্তমান পুলিশকে আপনার জোর জবরদস্তি করে চুরি পড়াই দিচ্ছে। আর পুলিশ যদি বাই এনি চান্স তারা লিগ্যাল অ্যাকশন নিতে যায়, তাহলে পুলিশকে কি শুনতে হয়? যে আওয়ামী লীগের দালাল, বিএনপির দালাল। বিশেষ করে বিএনপির দালাল তো এখন শুনতে হয় না, আওয়ামী লীগের দালাল আপনার শুনতে হয়, শেখ হাসিনার দালাল মনে করেন শুনতে হয়, এইগুলা মনে করেন ট্যাক্স শুনতে হয়। তো পুলিশ কিভাবে তার মনে দায়িত্ব পালন করবে বলেন? কিভাবে দায়িত্ব পালন করতে দিছে? আর উল্টো দিকে পররাষ্ট্র উপদেষ্টা থেকে তারা প্রতিনিয়ত বলতেছে নুরুল হুদাকে যে বা যারা এই মব জাস্টিস চালাইছে, জুতার মালা পড়াইছে, জুতার বাড়ি দিছে, এদেরকে আমরা 24 ঘন্টার ভিতরে আইনের আওতায় আনবো। তো এখন পর্যন্ত আছে 24 ঘন্টা কি হয় নাই? হয়েছে কিনা? আমরা আইনের আওতায় কে কারে আনবেন না আনবেন সেটা আমরা জানি না। আপনারা যে যুদ্ধের মানে ঊর্ধ্বে, মানে আপনারা বাংলাদেশের মুক্তিযোদ্ধা মানেন না, সেটা আপনারা বারবার প্রমাণ করে দিচ্ছেন। ওই যে বঙ্গবন্ধুর যে কি বলে এই মূর্তিটা, সেটা আপনারা ভেঙে দিচ্ছেন। 32 নম্বর বাংলাদেশের ঐতিহাসিক একটা বাড়ি, তাই না? এটাকে আপনারা ভেঙে দিচ্ছেন। ভাষা আন্দোলনের যেই আসলো সেটাকে আপনারা ভেঙে চুরমার করে দিচ্ছেন। সমস্ত কিছুই তো আপনারা ভেঙে চুরমার করে দিচ্ছেন। আর এখন একটা মুক্তিযোদ্ধা, উনি তো তুচ্ছ, তাই না? উনি খুবই তুচ্ছ। তো এগুলা হচ্ছে বর্তমান বাংলাদেশের জনগণকে দেখাচ্ছে, আমি মনে করি ব্যক্তিগতভাবে। আর অরিজিনালি যদি স্বরাষ্ট্র উপদেষ্টা থেকে কিংবা অন্তর্বর্তীকালের সরকার থেকে তারা যেই আপনার কি বলে সাংবাদিক সম্মেলনে যেভাবে বললো যে 24 ঘন্টার ভিতরে এদেরকে আইনের আওতায় আনবো, যদি আইনের আওতায় আনে তাহলে বুঝবো যে না ঠিক আছে, তাদের কথা কাজে মিল আছে। আর যদি না আনে তাহলে আপনারা মাথায় রাখবেন যে এটা শুধুমাত্র এনসিপি যাতে
বাংলাদেশের জনগণের কাছে মানে আগামী নির্বাচনকে কেন্দ্র করে যাতে জনগণের কাছে ইমেজ নষ্ট না হয়, এটা হচ্ছে দেখানো, এছাড়া আর কিচ্ছু না। বুঝতে পারছেন? এটা হচ্ছে মানুষকে দেখানো সুবিধার্থে। বাস্তবতায় যদি তারা আপনার স্বয়ং সম্পন্ন নাই করে, তাহলে এটা তো এইভাবে আমরা ধরে নিব, তাই নয় কি? যাতে এনসিপির ভোট নষ্ট না হয়। সর্বশেষ দর্শক বন্ধুরা, আমি আপনাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, এরা পাকিস্তানি দালাল, এরা বঙ্গবন্ধু, এরা 32 নম্বর বাড়ি, এরা আপনার মুক্তিযোদ্ধা, এগুলাকে এরা বিশ্বাস করে না। কেমন এরা সবার ঊর্ধ্বে, কেমন এরা দেখেন নাই 5 আগস্ট যে ঘটাইছে, এটা কি এরা মুক্তিযোদ্ধার থেকেও বড় স্থানে এরা নিয়ে গেছে? তো এরা দেশে আর কি কি করতে পারে? মব কিছুতেই থামছে না, মবকে থামানো যাচ্ছে না। সেনাবাহিনীর কঠোর অবস্থান সত্ত্বেও মব থামানো যাচ্ছে না, কারণ এখানে সরকারের সদিচ্ছার অভাব আছে, এমনটাই মনে করছেন অনেকেই। গতকালকে সাবেক প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদার উপরে যে মব তৈরি হলো, সেই মব নিয়ে গোটা দেশে একটা অন্যরকম উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছে এবং প্রতিবাদের ঝড় উঠেছে। সেই প্রতিবাদের ঝড়ে সব পক্ষই নড়ে চড়ে বসেছে, অভিযুক্ত সব পক্ষই নড়ে চড়ে বসেছে। সেই সব পক্ষের নড়ে চড়ে বসার মধ্যে আমরা সরকারের নড়ে চড়ে বসার ব্যাপারটাও দেখেছি এবং যাদের বিরুদ্ধে অভিযোগ বিএনপির কর্মীরা এই কাজ করেছে, বিএনপির নামে সেখানে স্লোগান দিয়েছে, সেই বিএনপি নেতাদের পক্ষে থেকেও আমরা এর বিরুদ্ধে অবস্থান দেখছি। তাহলে কি পরিস্থিতি পাল্টে যাবে? তাহলে কি আমরা মবের সংস্কৃতি থেকে বের হয়ে আসতে পারবো? সেই আলোচনাই করব। সরকার কিভাবে মবের এগেনস্টে দাঁড়াবে, আদৌ দাঁড়াবে কিনা। যখন বিবৃতি দিচ্ছে সরকার, ছিলাম মবের সংস্কৃতির কথা। গতকালকে সাবেক প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদার উপরে যে মব হলো, সেই মব নিয়ে যখন সারা দেশে প্রতিবাদের ঝড় উঠলো, সেই প্রতিবাদের ঝড় মোকাবেলা করার জন্য এক ধরনের বিবৃতি দিতে দেখলাম আমরা সরকারকে। এই বিবৃতিটাকে আমরা যদি পজিটিভ অর্থে ধরি, তাহলে আমরা প্রত্যাশা করতেই পারি যে মব যারা করছে তাদের বিরুদ্ধে সরকার অ্যাকশনে নামবে। কিন্তু 24 ঘন্টা প্রায় পেরিয়ে গেছে, এখন পর্যন্ত কি মব সৃষ্টিকারীদের গ্রেপ্তার করা হয়েছে, তাদের আইনের আওতায় আনা হয়েছে? সেটা একটা বড় প্রশ্ন। কি বলছে সরকার? গতকালকে রাতেই সরকার একটা বিবৃতি দিয়েছে, সেই বিবৃতিটা আপনারা স্ক্রিনশটে দেখে নিতে পারেন। সেখানেই তারা বলেছে যে 22 জন সাবেক প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদাকে একটি সুনির্দিষ্ট মামলায় রাজধানীর উত্তরা থানা পুলিশ গ্রেপ্তার করে। মামলায় তাকে গ্রেপ্তার করে, এই তথ্যটাই ভুল। মামলায় পুলিশ তাকে গ্রেপ্তার করেনি, মব করে তথাকথিত জনতা পুলিশকে খবর দিয়েছে এবং পুলিশের হাতে তাকে সোপর্দ করেছে। তার মানে হচ্ছে যে বিবৃতির প্রথম প্যারাটাই সরকার ভুল করেছে এবং ভুল তথ্য দিয়েছে, ভুল করেনি, ভুল তথ্য দেওয়ার চেষ্টা করেছে। এরপরে বলা হয়েছে যে এ সময় মব কর্তৃক সৃষ্ট বিশৃঙ্খল পরিস্থিতি ও অভিযুক্তকে শারীরিকভাবে লাঞ্ছিত করার বিষয়টি সরকারের নজরে এসেছে। ব্যাপারটা, বিবৃতির ব্যাপারটা এরকম মনে হচ্ছে যে পুলিশ গ্রেপ্তার করেছে, গ্রেপ্তার করে নিয়ে আসার পথে জনতা মবের সৃষ্টি করেছে, তাকে আক্রমণের সৃষ্টি করেছে। সরকারের ব্যাখ্যায় তেমনটা মনে হয়েছে, কিন্তু ব্যাপারটা পুরোটা উল্টা। তথাকথিত সেই জনতা মব তৈরি করে তার বাসা থেকে বের করে এনেছে, তাকে মারধর করেছে, জুতা মেরেছে, জুতার মালা গলায় দিয়েছে, পুলিশকে খবর দিয়েছে, পুলিশ আসলে পুলিশের গাড়িতে তাকে তুলে দিয়েছে। এটা করা হয়েছে, কিন্তু সরকারের বিবৃতিতে উল্টাটা আমরা দেখছি। তবুও তারা বিবৃতি দিয়েছে, এটা একটা সান্ত্বনামূলক ব্যাপার। তারপরে তারা বলছে সরকার দেশের সকল নাগরিকদের প্রতি আবারও আইন নিজের হাতে তুলে নেওয়ার অনুরোধ জানাচ্ছে। অভিযুক্ত সকল ব্যক্তির বিচার দেশের আইন মেনে হবে এবং বিচারাধীন বিষয় ও ব্যক্তির ব্যাপারে আদালত সিদ্ধান্ত গ্রহণ করবে। অভিযুক্ত ব্যক্তির উপর আক্রমণ ও তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করা বেআইনি, আইনের শাসনের পরিপন্থী ও ফৌজদারি অপরাধ। মব সৃষ্টি করে উশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টিকারী সকলকে চিহ্নিত করে আইন শৃঙ্খলা বাহিনী উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে। ন্যায় বিচার প্রতিষ্ঠার সংগ্রামে সকল নাগরিককে সহনশীল ভূমিকা পালনের জন্য অনুরোধ করা যাচ্ছে। এই যে আইন শৃঙ্খলা বাহিনী তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে, এটা বলা হয়েছে। 24 ঘন্টায় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে? করা হয়নি। এ পর্যন্ত যত মব হয়েছে, মব কেন বারবার হচ্ছে? মব বারবার হচ্ছে এই কারণেই যে যত মব হয়েছে সেই মবের পেছনে এক ধরনের পৃষ্ঠপোষকতা দেওয়া হয়েছে নীরব থেকে, সরকারের পক্ষ থেকে, বিভিন্ন স্টেক হোল্ডারের পক্ষ থেকে। তাদের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়নি। আবার এই ক্ষেত্রে সেনাবাহিনীকেও অনেকে কাঠগড়ায় দাঁড় করাতে চাইছেন, যে সেনাবাহিনীর পদক্ষেপও বলিষ্ঠ হচ্ছে কিনা সেই প্রশ্ন দেখা দিয়েছে। যখন আমরা রংপুরে দেখলাম যে জিএম কাদের, জাতীয় পার্টির প্রেসিডেন্ট জিএম কাদেরের বাড়িতে হামলা করা হলো, কারা হামলা করলো এটা স্পষ্ট দিনের আলোর মতো পরিষ্কার, এবং হামলা করে দাবিও করা হলো আমরা হামলা করেছি। তখন সেখানে সেনাবাহিনীর পক্ষ থেকে সেনাবাহিনীর দায়িত্বপ্রাপ্ত অফিসার হামলাকারীদের তার কাছে ডাকলেন, ডেকে নিয়ে তাদেরকে দিয়ে সরি বলালেন, সরি বলায়ে ব্যাপারটা শেষ করে দিলেন। ব্যাপারটা যদি সেটা না হতো, হামলাকারীদের যদি আইনের আওতায় আনা হতো, তাদেরকে
তাদেরকে যদি শাস্তির আওতায় আনা হতো তাহলে কিন্তু এই মবের সংস্কৃতি বন্ধ হতো। শাস্তির আওতায় আনা হচ্ছে না বলে মবের সংস্কৃতি বন্ধ হচ্ছে না, এটাই বাস্তবতা, এবং এই বাস্তবতার বাইরে আসলে কোনো কথা বলার উপায় নেই। যখন ওই গতকালকের মব সৃষ্টিকারীরা যখন সেখানে বিএনপির নামে স্লোগান দিয়েছিল, খালেদা জিয়ার নামে স্লোগান দিয়েছিল, সেখানে কিন্তু বিএনপির ভাবমূর্তি নষ্ট হয়েছে, খালেদা জিয়ার ভাবমূর্তি নষ্ট হয়েছে। এবং আমরা বলেছিও যে বিএনপি আগামীতে নির্বাচনের রাজনীতি করছে, সেই নির্বাচনের রাজনীতিতে নির্বাচনী যে কার্যক্রম সেখানে কিন্তু এই কালিমাগুলো প্রভাব বিস্তার করতে পারে, সেই কার্যক্রমকে প্রভাবিত করতে পারে, জনগণকে প্রভাবিত করতে পারে বিএনপিকে ভোট না দেওয়ার ব্যাপারে। বাংলাদেশ আওয়ামী লীগের পতন হওয়ার পর থেকে এখন পর্যন্ত দেশের অভ্যন্তরীণ যে রাজনীতির মাঠ রয়েছে সেই রাজনীতির মাঠে ঘুরে দাঁড়ানোর জন্য এই রাজনৈতিক সংগঠনটি ব্যাপক চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে অন্তর্বর্তীকালীন সরকারের নানামুখী গৃহীত পদক্ষেপ এবং অন্যান্য রাজনৈতিক দলগুলোর নানামুখী চাপের প্রভাবে এখন পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগ ঘুরে দাঁড়াতে কিন্তু সক্ষম হয়নি। অর্থাৎ দৃশ্যমান যে ঘুরে দাঁড়ানোর প্রেক্ষাপট রয়েছে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে, সেই দৃশ্যমান প্রেক্ষাপট কিন্তু তৈরি করতেও বাংলাদেশ আওয়ামী লীগ সক্ষম হয়নি। তবে বাংলাদেশ আওয়ামী লীগ কিন্তু এখানে থেমে থাকেনি, বরঞ্চ আমরা লক্ষ্য করছি বাংলাদেশ আওয়ামী লীগের শীর্ষস্থানীয় পর্যায়ের যে সকল নেতৃবৃন্দ ভারতে অবস্থান করছেন এবং দেশের অভ্যন্তরীণ যে সকল নেতাকর্মীরা অবস্থান করছেন, তারাও কিন্তু বিভিন্ন সময়ে আওয়ামী লীগ কর্তৃক গৃহীত বিভিন্ন কর্মসূচি পালনের জন্য চেষ্টা করে যাচ্ছে। শুধু তাই নয়, বাংলাদেশ আওয়ামী লীগ যে সকল কর্মসূচি বা কর্ম পরিকল্পনা গ্রহণ করছে রাজনীতি করার জন্য বা রাজনীতির মাঠে ফেরার জন্য, সে সকল কর্মসূচি বাস্তবায়ন করার জন্য কিন্তু দেশের অভ্যন্তরীণ নেতৃবৃন্দকে নির্দেশ দেওয়া হচ্ছে। তবে দেশের অভ্যন্তরীণ নেতৃবৃন্দরা রাজনৈতিক যে পরিবেশ রয়েছে, রাজনৈতিক যে পরিস্থিতি রয়েছে, সেই পরিবেশ এবং পরিস্থিতি তাদের পক্ষে না থাকায় তারা কিন্তু সেই সকল কর্মসূচি ব্যাপকভাবে করার যে একটি বিষয়বস্তু রয়েছে সেই বিষয়বস্তুগুলো কিন্তু করতে পারছেন না, যার কারণে এই রাজনৈতিক দলটি রাজনীতির যে মাঠ রয়েছে সেই মাঠে এখন পর্যন্ত ঘুরে দাঁড়াতে সক্ষম হচ্ছে না। এর ধারাবাহিকতায় বাংলাদেশ আওয়ামী লীগ সম্প্রতি কিন্তু একটি বড় কর্মপরিকল্পনা গ্রহণ করেছে এবং ভারতে বাংলাদেশ আওয়ামী লীগের শীর্ষস্থানীয় পর্যায়ের যে নেতৃবৃন্দ রয়েছেন সেই সকল নেতৃবৃন্দের মধ্যে গুরুত্বপূর্ণ বৈঠক কিছুদিন পরপরই কিন্তু অনুষ্ঠিত হয় এবং সেই সকল বৈঠকের মূল উদ্দেশ্যই থাকে বাংলাদেশ আওয়ামী লীগকে কিভাবে দেশের অভ্যন্তরীণ যে রাজনীতি রয়েছে সেই রাজনীতির মাঠে ঘুরে দাঁড় করানো যায়। এরই ধারাবাহিকতায় সম্প্রতি জুন, জুলাই এবং আগস্ট মাসকে কেন্দ্র করে বাংলাদেশ আওয়ামী লীগ বড় একটি কর্মসূচি দিয়েছে। ইতিমধ্যে দৃশ্যমান যে কর্মসূচিগুলো আমরা লক্ষ্য করছি, বাংলাদেশ আওয়ামী লীগের সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে আওয়ামী লীগের অ্যাক্টিভিস্ট যারা রয়েছেন তারাও কিন্তু এই বিষয়টি ব্যাপকভাবে প্রচার করেছেন এবং তাদের যে কর্মসূচি রয়েছে সেই কর্মসূচিতে আমরা লক্ষ্য করছি যে জুন মাসে যেমন বাংলাদেশ আওয়ামী লীগের কর্মসূচি রয়েছে, ঠিক একইভাবে জুলাই মাস ঘিরেও কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের কর্মসূচি রয়েছে। আবার আগস্ট যেই মাস, আগস্ট মাসের 5 তারিখ কিন্তু গত বছর বাংলাদেশ আওয়ামী লীগের পতন হয়েছে। সুতরাং যারা বর্তমানে আওয়ামী লীগ বিরোধী রয়েছেন এবং যারা আওয়ামী লীগকে পতন করার জন্য 2024 সনের জুন, জুলাই এবং আগস্ট মাসে রাজপথে বিভিন্ন ধরনের আন্দোলন সংগ্রাম করেছেন, হোক সেটি রাজনৈতিক দল হোক কোনো ছাত্র সংগঠন, তারা প্রত্যেকেই কিন্তু 2024 সনের 5ই আগস্ট যে দিনটি সেই দিনটি উদযাপন করার জন্য 2025 সনের 5ই আগস্টে জমকপূর্ণ অনুষ্ঠান করার সিদ্ধান্ত নিয়েছেন। এবং ইতিমধ্যে যে সকল তথ্য উপাত্ত আমরা সংগ্রহ করতে পেরেছি বা বিভিন্ন বিশ্লেষকদের বরাত দিয়ে, গণমাধ্যমের বরাত দিয়ে একটি বিষয় সুস্পষ্টভাবে জানা গেছে, সেটি হচ্ছে এই 5ই আগস্ট উদযাপন করার জন্য যেমন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ কর্মসূচি গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছে, একইভাবে বাংলাদেশের বৃহৎ রাজনৈতিক দলও কিন্তু একটি আয়োজক কমিটির প্রস্তাব করেছে। যদিও গণমাধ্যম সমূহের মধ্যে প্রায় সকল গণমাধ্যম এই বিষয় নিয়ে এখন পর্যন্ত কোনো ধরনের বার্তা প্রচার করেনি, তবে আংশিক কিছু দেশীয় গণমাধ্যম এই বার্তাটি উপস্থাপন করেছে এবং এই সকল রাজনৈতিক দল সহ অন্তর্বর্তীকালীন সরকার এই যে 5ই আগস্ট রয়েছে সেই 5ই আগস্টকে স্বৈরাচার পতনের দিবস কিংবা গণতন্ত্র মুক্তির দিবস এমন একটি নামে আখ্যা দিয়ে এই দিবসটি উদযাপন করার সিদ্ধান্ত নিয়েছে। এই বিষয়টি যখন বাংলাদেশ আওয়ামী লীগের ঊর্ধ্বতন মহলে বা যারা বর্তমানে ভারতে অবস্থান করছেন তাদের কাছে চলে যায়, তখন বাংলাদেশ আওয়ামী লীগ এই বিষয়টিকে কেন্দ্র করে কিন্তু আগস্টের 5 তারিখ আরেকটি বড় কর্মসূচির পরিকল্পনা করে বসেছে। এবং হ্যাঁ, বাংলাদেশ আওয়ামী লীগ সেই সিদ্ধান্ত উপনীত হয়েছে যে কোনোভাবে এই 5ই আগস্টের যে কর্মসূচি রয়েছে যেভাবে জাঁকজমকপূর্ণ করে করার সিদ্ধান্ত গ্রহণ করেছে অন্তর্বর্তীকালীন সরকার কিংবা অন্যান্য রাজনৈতিক দল, বাংলাদেশ আওয়ামী লীগ কোনোভাবেই চায় না যেন এটি সেভাবে জাঁকজমকপূর্ণ হোক। এখন এরই ধারাবাহিকতায় অনেকেই মনে করছেন বা এই বিষয়টি যখন গণমাধ্যম সমূহ বা তথ্য বরাত দিয়ে বিভিন্ন ব্রিটিশ সাবেক মন্ত্রী টিউলিপ সিদ্দিক কড়া চিঠি পাঠিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং দেশটির দুর্নীতি দমন কমিশন বা দুদকের চেয়ারম্যানের কাছে। চিঠিতে তিনি অভিযোগ করেছেন অধ্যাপক মোহাম্মদ ইউনূস ও দুদক ব্রিটিশ রাজনীতিতে হস্তক্ষেপের চেষ্টা করছেন। 23শে জুন ইউনূস ও দুদক বরাবর পাঠানো এক উকিল নোটিশে তিনি বলেছেন তার সুনাম ক্ষুণ্ণ করাই তাদের উদ্দেশ্য।
সাম্প্রতিক সময়ে টিউলিপের বিরুদ্ধে বাংলাদেশ সরকারের অভিযোগ, সাক্ষাতের জন্য অধ্যাপক ইউনূসকে চিঠি দেয়া এবং তাতে রাজি না হওয়ার প্রেক্ষাপটে সবশেষ এই নোটিশ পাঠানোর বিষয়টিকে আবারও আলোচনায় নিয়ে এলো। তবে এই প্রথমবারের মতো টিউলিপ সিদ্দিক বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে ব্রিটিশ রাজনীতিতে হস্তক্ষেপের মতো গুরুতর অভিযোগ আনলেন। সম্প্রতি ডক্টর ইউনূস তার লন্ডন সফরে ব্রিটিশ প্রধানমন্ত্রীর সাক্ষাৎ পেতে ব্যর্থ হওয়ার পর কিয়ার স্টারমারের ঘনিষ্ঠ টিউলিপের কাছ থেকে এমন গুরুতর অভিযোগ বিষয়টিকে দুই দেশের সম্পর্কের মার প্যাচে কতটা জটিল করে তোলে সেটি এখন ভাবনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। যুক্তরাজ্য ভিত্তিক আইনি প্রতিষ্ঠান স্টেফেনসন হারুট এলএলপির মাধ্যমে উকিল নোটিশটি পাঠিয়েছেন টিউলিপ সিদ্দিক। 3 পৃষ্ঠার লম্বা একটি চিঠিতে টিউলিপ আগের কোনো চিঠির জবাব না পাওয়ায় অন্তর্বর্তী সরকারের সমালোচনা করেছেন। চিঠিতে টিউলিপের পক্ষ থেকে বলা হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং দুদকের উদ্দেশ্য হলো তার সুনাম ক্ষুণ্ণ করা। চিঠিতে বলা হয়েছে যুক্তরাজ্যের রাজনীতিতে হস্তক্ষেপ করা, বিশেষ করে তার নিজ নির্বাচনী এলাকা, তার রাজনৈতিক দল এবং দেশ সেবার কাজে বিঘ্ন ঘটাতে তারা এসব অভিযোগ তুলেছেন, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। গত বছর 5 আগস্ট আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার পতনের পর শেখ হাসিনা ও তার পরিবারের বিরুদ্ধে একের পর এক মামলা করে দুদক। কোনো মামলায় তার ভাগ্নি ব্রিটিশ এমপি টিউলিপের নামও রয়েছে। এসব মামলার বিষয়ে দুদক ও টিউলিপের মধ্যে শুরু থেকেই চিঠি চালাচালি চলছে। তবে টিউলিপের অভিযোগ, মোহাম্মদ ইউনূস বা দুদক এখনো পর্যন্ত তার কোনো চিঠির জবাব দেয়নি। 23 জুনের চিঠিতে টিউলিপ সিদ্দিক বলেছেন, গত 18 মার্চ এবং 15 এপ্রিল দুদক চেয়ারম্যান ও কমিশনারদের চিঠি পাঠিয়েছিলেন তিনি। এরপর 4 জুন একটি চিঠি পাঠানো হয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে। নোটিশে স্টিফেনসন হারুট বলছে, এখনো তারা কিংবা টিউলিপ সিদ্দিক কোনো চিঠির জবাব পায়নি। টিউলিপের পক্ষ থেকে এই আইনি প্রতিষ্ঠান দাবি করেছে, চিঠিতে স্পষ্ট বলা হয়েছে টিউলিপ সিদ্দিক একটি পরিকল্পিত প্রচারণার শিকার, যার নেপথ্যে রয়েছেন প্রধান উপদেষ্টা ও দুদক। আমাদের চিঠিপত্রে এটা দেখিয়েছি কেন টিউলিপের বিরুদ্ধে ওঠা প্রতিটি অভিযোগ অসত্য। গত 9 জুন 4 দিনের সফরে যুক্তরাজ্যে যান প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। সেই সফরের আগে ইউনূসের সাক্ষাৎ চেয়ে একটি চিঠি পাঠানোর কথা জানান টিউলিপ। চিঠিতে তিনি ইউনূসকে হাউস অব কমন্সে মধ্যাহ্নভোজ বা বিকেলের চা পানের আমন্ত্রণ জানান। প্রধান উপদেষ্টার দপ্তর সেই চিঠি পাওয়ার কথা স্বীকার করলেও টিউলিপকে সাক্ষাৎ দেননি ইউনূস। সবশেষ উকিল নোটিশে ইউনূসের সাক্ষাৎ না দেওয়ার সিদ্ধান্তের সমালোচনাও করা হয়। নোটিশটিতে বলা হয়েছে, ইউনূসের লন্ডন সফরের কথা শুনে টিউলিপ তার সঙ্গে সাক্ষাতের উদ্যোগ নেন। তিনি দুদকের অভিযোগের বিষয়ে ডক্টর ইউনূসের সঙ্গে আলোচনা করতে চেয়েছিলেন, কিন্তু প্রধান উপদেষ্টা দুঃখজনকভাবে টিউলিপের সেই প্রস্তাব গ্রহণে ব্যর্থ হন। বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে টিউলিপের সঙ্গে দেখা না করার যে কারণ ইউনূস তুলে ধরেছেন তার সমালোচনাও করা হয়েছে নোটিশে। বলা হয়, বিবিসি রেডিওর সাক্ষাৎকারে ইউনূসের কাছে সুনির্দিষ্টভাবে 2টি বিষয়ে জানতে চাওয়া হয়। প্রথমত, ব্রিটিশ প্রধানমন্ত্রীর সাক্ষাৎ না পেয়ে তিনি হতাশ কিনা। দ্বিতীয়ত, টিউলিপের সঙ্গে তিনি কেন সাক্ষাৎ করেননি এ বিষয়ে প্রধান উপদেষ্টা অবাক করার মতো অবস্থান নিয়েছিলেন। তিনি সেদিন বলেছিলেন যে এটি একটি আইনি প্রক্রিয়া এবং তিনি তাতে হস্তক্ষেপ করতে চান না। টিউলিপ মনে করেন তার সঙ্গে বসার প্রস্তাব প্রত্যাখ্যান করার 2টি কারণ থাকতে পারে। প্রথমত, টিউলিপের বিরুদ্ধে প্রধান উপদেষ্টা যেসব অভিযোগ তুলেছেন সেগুলো মিথ্যা। দ্বিতীয় কারণ তুলে ধরতে গিয়ে অধ্যাপক ইউনূসের একাধিক সাক্ষাৎকারকে উদ্ধৃত করা হয়েছে, যেগুলোতে তিনি টিউলিপের বিরুদ্ধে দুর্নীতির নানা অভিযোগ তুলেছিলেন। নোটিশে বলা হয়, তাদের প্রত্যাশা ছিল যুক্তরাজ্যে নির্বাচিত একজন জনপ্রতিনিধির বিরুদ্ধে অভিযোগ তোলার আগে প্রধান উপদেষ্টা সঠিকভাবে তথ্য যাচাই বাছাই করবেন। তার এটাও মাথায় নেওয়া উচিত ছিল, দুদকের পক্ষ থেকে যখন তদন্ত চলছে বলে দাবি করা হচ্ছে, তখন টিউলিপকে নিয়ে প্রকাশ্যে সমালোচনা করাটা সমীচীন নয়। টিউলিপ বলছেন, তার সঙ্গে বসে এসব মিথ্যা অভিযোগ নিয়ে খোলামেলা আলোচনার সুযোগ পেয়েছিলেন ইউনূস, কিন্তু তিনি সেই সুযোগ গ্রহণ না করে দুদকের আড়ালে থাকার সিদ্ধান্ত নিলেন, যা আমাদের কাছে টিউলিপের প্রস্তাব প্রত্যাখ্যানের দ্বিতীয় কারণ বলে মনে হয়েছে। দুদক চেয়ারম্যান বরাবর পাঠানো এই নোটিশের একটি অনুলিপি প্রধান উপদেষ্টাকেও পাঠানোর কথা বলা হয়েছে। নোটিশে টিউলিপ বলেন, সার্বিক পরিস্থিতি বিবেচনায় এখন প্রধান উপদেষ্টা ও দুদকের এসব মিথ্যা প্রচারণা থেকে সরে দাঁড়ানোর সময় এসেছে। চিঠিতে বলা হয়েছে, দয়া করে এখন এটা নিশ্চিত করুন যে দুদকের তদন্ত কার্যক্রম বন্ধ হয়েছে। আমরা স্পষ্ট করে বলছি, যদি এই চিঠি এবং আমাদের আগের চিঠিগুলোর যথাযথ জবাব 30 জুনের মধ্যে না দেন, তবে টিউলিপ সিদ্দিক যুক্তিসঙ্গতভাবে বিষয়টির ইতি ঘটেছে বলে ধরে নেবেন। দর্শক, সাম্প্রতিক সময়ে বাংলাদেশের রাজনীতিতে টিউলিপ সিদ্দিকের নাম বারবার আলোচনায় আসছে। মাত্র 16 বছর বয়সে তিনি ব্রিটিশ রাজনীতিতে যোগ দিয়েছিলেন এবং 4 বার
গাইজ আপনারা দেখলেন এখানে কি কথা হচ্ছে, অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে, দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে সবাই সবার মন্তব্য প্রকাশ করতেছে এবং তাদের মন্তব্যগুলো দেখে আমরা অনেক কিছু বুঝতে পারতেছি যে দেশের মধ্যে কী হচ্ছে এবং পরিস্থিতি ঠিক কোন দিকে যাচ্ছে। দর্শক শ্রোতা, এখানে কিন্তু বিশেষ করে ডক্টর ইউনূসের বিষয়ে কথা হয়, সমন্বয়ক উপদেষ্টাদের বিষয়ে কথা হয় এবং আরও যে রাজনৈতিক প্রেক্ষাপট সেই বিষয়গুলো নিয়ে কথা হয়। দর্শক শ্রোতা, এখানে এই বিষয়গুলোর সাথে আপনারা একমত পোষণ করেন নাকি দ্বিমত পোষণ করেন? এখানে যে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট, ইরানের বিষয় বা আরও যে বিষয়, এই বিষয়গুলোর সাথে আপনারা একমত পোষণ করেন নাকি দ্বিমত পোষণ করেন? অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখে যাবেন। আর হ্যাঁ, অন্যদিকে রয়েছে ডক্টর ইউনূস, তিনি কিন্তু ভালো কাজ করতেছেন, তিনি আমাদের দেশের মধ্যে এসে তিনি আমাদের দেশটাকে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছেন এবং আরও যারা রয়েছে সমন্বয়ক উপদেষ্টা তারাও কিন্তু নিঃস্বার্থভাবে আমাদের দেশের মধ্যে কাজ করতেছে। দর্শক শ্রোতা, তাদের কারণেই আমার দেশটা মানে বাংলাদেশটা বর্তমানে শান্তি শৃঙ্খলার মধ্যে রয়েছে এবং কোনো দেশ বাংলাদেশের ক্ষতি করতে পারে না। বাংলাদেশ এখন বিশ্বর দরবারে ভালো একটা মানে তাদের একটা সম্মান বা ভালো একটা জায়গা দখল করেছে। দর্শক শ্রোতা, এতক্ষণ আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি। এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই। সর্বশেষে আপনাদের কাছে আমাদেরকে রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। ধন্যবাদ।